ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2022 ভলিউম 3 ম্যাথ মডেল কোশ্চেন পেপার 1 চারের দাগ সমাধান করব। পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022 গণিত প্রশ্নে চারের দাগে পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি এবং পরিমিতি থেকে 3টি, মোট 12টি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা এসে থাকবে। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। সেই নিয়মে এখানেও মোট 12টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা নির্ণয় করো। মনে করি বার্ষিক 5% সরল সুদের হারে পি টাকার মাসিক সুদ 1 টাকা। আমরা জানি বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ PTR বাই 100 টাকা। অতএব P ইন্টু টি এখানে আছে 1 মাস, 1 মাস সমান 1 এর 12 বছর ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5 বাই 100 ইকুয়ালস 1 প্রদত্ত। বা এই ভগ্নাংশ আকারের লবে আছে 5p বাই 12, 5p বাই 12 ইকুয়ালস 1 ইন্টু 100 বা p ইকুয়ালস 100 ইন্টু 12 ডিভাইডেড বাই 5, 5 ইন্টু 20 ইকুয়ালস 100, 20 ইন্টু 12 ইকুয়ালস 12 গুণ 2 24, তাহলে 240। অতএব বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা, অথবা নির্ণীয় আসল 240 টাকা। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতারের মূলধন কত? মনে করি আফতারের মূলধন পি টাকা। তাহলে এই অংশীদারি কারবারে অংশীদার দুজন, আফতার এবং রাজীব। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। প্রশ্নানুসারে আফতারের মূলধন পি বাই রাজীবের মূলধন 6000 সমান আফতারের লাভ বাই রাজীবের লাভ। প্রশ্নে বলা হয়েছে রাজীবের লাভ 900 টাকা, মোট লাভ 1500 টাকা। তাহলে আফতারের লাভ 1500 বিয়োগ 900 বা পি বাই 6000 সমান 600 বাই 900। 600 বাই 900 ভগ্নাংশটির লব ও হরকে 300 দিয়ে ভাগ করে পাই 2/3 বা P ইকুয়ালস 2/3 ইন্টু 6000, 3 ইন্টু 2 0 0 0 বা P ইকুয়ালস 4 0 0 0। অতএব আফতারের মূলধন 4000 টাকা, মোট লাভ 1500 টাকা, রাজীবের লাভ 900 টাকা। তাহলে আফতারের লাভ 1500 টাকা বিয়োগ 900 টাকা সমান 600 টাকা। আফতারের লাভ ও রাজীবের লাভের অনুপাত 600:900 সমান 2:3। আমরা জানি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়, তাহলে মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, সেখান থেকে আফতারের মূলধন নির্ণয় করতে পারব। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, অথবা মনে করি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার R। প্রশ্নানুসারে
এখানে প্রিন্সিপাল বা আসল 400 টাকা, 400 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাহলে n এর স্থলে 2 বসাবো, ইকুয়ালস সমূল চক্রবৃদ্ধি 441 বা 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার ইকুয়ালস 441/400, 441 21 বর্গ, 420 বর্গ, তাহলে 21/20 এর হোল স্কোয়ার। অতএব 1 প্লাস r/100 ইকুয়ালস 21/20, r/100 ইকুয়ালস 21/20 মাইনাস 1, অথবা 21/20 এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা লিখতে পারি 1 প্লাস 1/20। এরপর উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে পাই r/100 ইকুয়ালস 1/20 বা r ইকুয়ালস 1/20 ইন্টু 100, 20 গুণ 5 100 সমান 5। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% অথবা বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5। আমরা লক্ষ্য করলাম পাঠ্যপুস্তকের পাটিগণিতের যে 3টি অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, সেখান থেকে একটি প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হার্স, সেখান থেকে একটি প্রশ্ন, এবং চতুর্দশ অধ্যায় অংশীদারি কারবার, সেখান থেকে একটি প্রশ্ন। অর্থাৎ পাটিগণিতের 3টি অধ্যায় থেকে এখানে 3টি প্রশ্ন আছে। এরপর বীজগাণিতিক সমস্যাগুলি সমাধান করা যাক। এখানে বীজগণিত থেকে প্রশ্ন আছে 2টি। তার প্রথমের প্রশ্নটি লক্ষ্য করো, x² - x ইকুয়ালস k ইন্টু 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত? প্রদত্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ x² - x ইকুয়ালস k ইন্টু 2x - 1, একে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² + bx + c = 0 আকারে সাজিয়ে নেব, বা x² - x ইকুয়ালস 2kx - k, বা x² - x minus 2kx plus k equals 0, বা x² plus -1 minus 2k whole into x plus k equals 0। তাহলে ax² plus bx plus c equals 0, যেখানে abc বাস্তব, a not equal 0, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করলে আমরা পাচ্ছি এখানে a অর্থাৎ x এর সহগ 1, b অর্থাৎ x এর সহগ -1 minus 2k, c অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম k। প্রদত্ত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, অতএব আমরা জানি ax² plus bx plus c equals 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান -b/a অর্থাৎ মাইনাস x এর সহগ বাই x² এর সহগ ইকুয়ালস এখানে 0 বলা হয়েছে, বা মাইনাস x এর সহগ -1 minus 2k বাই x² এর সহগ 1 ইকুয়ালস 0, বা -1 minus 2k অর্থাৎ 1 plus 2k ইকুয়ালস 0 into 1 0, বা 2k ইকুয়ালস -1, বা k ইকুয়ালস -1/2। অতএব k এর নির্ণীয় মান সমান -1/2। বীজগণিত থেকে যে দুটি প্রশ্ন আছে তার দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো,
a/b ইকুয়ালস 3:4 এবং x/y ইকুয়ালস 5:7 হলে 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax এর মান কত? a/b ইকুয়ালস 3:4, অতএব a ইকুয়ালস 3k হলে b ইকুয়ালস 4k, যেখানে k নট ইকুয়াল 0, k অনুপাতের সাধারণ রাশি বা আনুপাতিক ধ্রুবক, এবং দ্বিতীয় অনুপাত x/y ইকুয়ালস 5:7, অতএব x ইকুয়ালস 5p হলে y ইকুয়ালস 7p, যেখানে p নট ইকুয়াল 0 অর্থাৎ p আনুপাতিক ধ্রুবক। এখন 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax ইকুয়ালস 3 ইন্টু a সমান আমরা 3k পেয়েছি, 3k ইন্টু x সমান আমরা 5p পেয়েছি, 5p মাইনাস by, b সমান 4k, তাহলে 4k ইন্টু y, y সমান 7p ইজ টু 4by, 4 ইন্টু b 4k ইন্টু y 7p মাইনাস 7 ইন্টু ax, a সমান 3k ইন্টু x সমান 5p সমান 3 গুণ 3 9, 9 গুণ 5 45, 45 kp মাইনাস 7 গুণ 4 28, 28 kp ইজ টু 4 4 16, 16 সাথে 112, তাহলে 112 kp মাইনাস 7 3 21 5 105, 105 kp ইকুয়ালস 45 বিয়োগ 28 সমান 17, তাহলে 17 kp ইজ টু 112 থেকে 105 বিয়োগ করলে পাই 7 kp। এখানে k এবং p উভয়ের নট ইকুয়াল 0, সুতরাং অনুপাতের উভয় পদকে আমরা k p দিয়ে ভাগ করতে পারি, ইকুয়ালস 17:7। প্রশ্নে বলা হয়েছে 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax এর মান কত? তাহলে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে ফেলি, 17/7, অতএব নির্ণেয় মান 17/7। এরপর জ্যামিতি থেকে যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে তার প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। মনে করি পি ও কিউ কেন্দ্রীয় 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ বৃত্ত দুটির সাধারণ যে এবি, যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য একই, সুতরাং তাদের সাধারণ যে এবং কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখাংশ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ধরি এবি ও পি কিউ পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দু এম। অতএব এবি লম্ব পি কিউ এবং পি এম সমান কিউ এম, এ এম সমান বি এম। বৃত্ত দুটির উভয়ের ব্যাসার্ধ 10 সেমি প্রদত্ত, এপি সমান 10 সেমি। সেখান থেকে আমরা পি কিউ এর মান নির্ণয় করব। পি কিউ সমান 2 ইন্টু P
PM সমান 2 ইন্টু PM। PMA সমকোণী ত্রিভুজের একটি বাহু যার সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ AP এর মান প্রদত্ত 10 সেমি। তাহলে 10 স্কোয়ার মাইনাস আরেকটি বাহু AM AB এর অর্ধেক অর্থাৎ সাধারণ জায়ের অর্ধেক। সাধারণ জায়ের দৈর্ঘ্য প্রশ্নে বলা হয়েছে 12 সেমি। তাহলে 12/2 এর হোল স্কোয়ার, একক এখানে সেমি হবে। আমরা পাশে উল্লেখ করতে পারি AM ইকুয়ালস হাফ অফ AB equals 2 into square root of 10 square minus 6 square semi equals 2 into square root of 100 minus 36 অর্থাৎ 64 semi equals 2 into 8 semi equals 16 semi। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, একটি বৃত্তে দুটি জায়গায় AB এবং AC পরস্পর লম্ব। AB সমান 4 সেমি, AC সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি ও কেন্দ্রীয় একটি বৃত্তে দুটি যে AB এবং AC পরস্পর লম্ব। AB এবং AC যে দুটি সাধারণ বিন্দু A, ধরি এই বিন্দুটি তাহলে A, এই বিন্দুটি B, এই বিন্দুটি C। তাহলে AB 4 সেমি, AC 3 সেমি। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু AB এবং AC যে দুটি পরস্পর লম্ব, অতএব কোণ CAB ইকুয়ালস 90 ডিগ্রি। এটি অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অতএব BC অতিভুজ BC এর মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হাফ ইন্টু অতিভুজ BC এর দৈর্ঘ্য সমান হাফ ইন্টু সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি 3 সেমি অপরটি 4 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সেমি equals 1/2 into square root of 9 plus 16 semi equals 1/2 into square root of 25 semi equals 1/2 into 5 semi equals 2.5 semi। আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। এক্ষেত্রে অতিভুজ BC এর দৈর্ঘ্য 5 সেমি, তাহলে তার ব্যাসার্ধ 5/2 সেমি সমান 2.5 সেমি। ও কেন্দ্রবৃত্তের AB এবং AC যে দুটি পরস্পর লম্ব অর্থাৎ এ কোণ সমকোণ অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে ABC সমকোণী ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু অতিভুজ BC। এক্ষেত্রে বৃত্তটির ব্যাস, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক। ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি স্কোয়ার রুট অফ সমকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গের সমষ্টির মাধ্যমে, অর্থাৎ 9 plus 16 25, তার বর্গমূল 5। যেহেতু ব্যাসের দৈর্ঘ্য 5 সেমি, সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য 5/2 সেমি ইকুয়ালস 2.5 সেমি। পরের সমস্যাটি লক্ষ্য করো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস AB এবং ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ ABC অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের B কোণ 65 ডিগ্রি
কোণ ডিএসি 60 ডিগ্রি হলে কোণ বিসিডি অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান কত? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ এখানে সি বৃত্তের পরিধির ওপর অবস্থা একটি বিন্দু। অতএব কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ এসিবি ইকুয়ালস 90 ডিগ্রি। আমরা এই কোণের মান পেলাম 90 ডিগ্রি। আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই কোণের সাথে সাথে এই কোণের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটির মান কীভাবে নির্ণয় করতে পারি? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণ 65 ডিগ্রি হলে সেখান থেকে আমরা ডি কোণের মান নির্ণয় করতে পারবো। এডিসি ত্রিভুজের এ কোণের মান দেওয়া আছে, ডি কোণের মান নির্ণয়ের মাধ্যমে সেখান থেকে আমরা সি কোণের মান নির্ণয় করতে পারবো। অথবা এবিসি এই সমকোণী ত্রিভুজের যেখানে সি কোণ সমকোণ, বি কোণ 65 ডিগ্রি, সেখান থেকে আমরা এ কোণের মান নির্ণয় করতে পারবো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়ালস 65 ডিগ্রি, অতএব কোণ এ অর্থাৎ কোণ বিএসি ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস 25 ডিগ্রি। অতএব এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ অর্থাৎ কোণ বিএডি ইকুয়ালস কোণ বিএসি যোগ কোণ ডিএসি। কোণ বিএসি এর মান আমরা নির্ণয় করলাম 25 ডিগ্রি, কোণ ডিএসি এর মান প্রদত্ত 60 ডিগ্রি ইকুয়ালস 85 ডিগ্রি। যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। কোণ বিসিডি সমান অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ অর্থাৎ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি ইকুয়ালস 95 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা এ বি সি ত্রিভুজের সি কোণের মান নির্ণয় করলাম। এটি অর্ধবৃত্তস্থ কোণ, এর মান 90 ডিগ্রি। এরপর এ বি সি ত্রিভুজের এ কোণের মান নির্ণয় করলাম 25 ডিগ্রি। সেখান থেকে বি এ ডি কোণের মান নির্ণয় করলাম 85 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং এ কোণ সি কোণ এর সমষ্টি অর্থাৎ এই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে সি কোণের মান 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি সমান 95 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের সি কোণের মান নির্ণয়ের সাথে সাথে এ বি সি ডি চতুর্ভুজের ডি কোণের মান নির্ণয় করতে পারতাম। যেহেতু বি কোণ 65 ডিগ্রি, সুতরাং ডি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি অর্থাৎ 115 ডিগ্রি। এডিসি ত্রিভুজের ডি কোণ 115 ডিগ্রি, এ কোণ 60 ডিগ্রি, অতএব এই দুই কোণের সমষ্টি 175 ডিগ্রি। অর্থাৎ এডিসি ত্রিভুজের সি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 175 ডিগ্রি ইকুয়ালস 5 ডিগ্রি। তাহলে এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি 95 ডিগ্রি। আসলে আমাদের মনে রাখতে হবে যেহেতু বি কোণ ডি কোণ পরস্পর সম্পূরক, আবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই এ কোণ এবং এই সি কোণ এর সমষ্টি আসলে বি কোণের সমান। যেহেতু এই কোণটি 60 ডিগ্রি, সুতরাং এই কোণটি হবে 65 মাইনাস 60 ইকুয়ালস 5 ডিগ্রি। আর এটি তো অর্ধবৃত্তস্থ কোণ,
সুতরাং সি কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি সমান 95 ডিগ্রি। সব ক্ষেত্রে আমাদের দুটি সাধারণ নির্বাচনকে কাজে লাগাতে হবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। নবম সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যদি এ বি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি এবং সি এ সমান 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের মান কত? এ বি সি কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, যেখানে এ বি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি, সি এ সমান 6 সেমি এবং তাদের স্পর্শবিন্দু পি কিউ আর প্রদত্ত। এখান থেকে আমাদের ও কেন্দ্রবৃত্তটির ব্যাসার্ধ অর্থাৎ পি এ বা কিউ এ এর মান নির্ণয় করতে হবে। মনে করি এ বি সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক, R2 একক এবং R3 একক। অতএব R1 প্লাস R2 ইকুয়ালস, অর্থাৎ এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ প্লাস বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ সমান, আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান তাদের ব্যাসার্ধের সমষ্টি, অর্থাৎ R1 প্লাস R2 ইকুয়ালস AB 5, R2 প্লাস R3 ইকুয়ালস বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ R2, সি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ R3, R2 প্লাস R3 ইকুয়ালস BC 7 এবং R3 প্লাস R1 ইকুয়ালস, অর্থাৎ সি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের সমষ্টি 6। অর্থাৎ আমরা তিনটি সমীকরণ গঠন করলাম, ধরি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই তিনটি সমীকরণ সমাধানের মাধ্যমে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ R1 এর মান নির্ণয় করে নেব। তিনটি সমীকরণ যোগ করে পাই R1 প্লাস R1 অর্থাৎ 2R1, R2 প্লাস R2 2R2, R3 প্লাস R3 2R3 অর্থাৎ 2 ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়ালস ডান পক্ষ 5 প্লাস 7 প্লাস 6 বা R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়ালস 5 প্লাস 7 প্লাস 6 ইকুয়ালস 18, তাহলে 18/2 9। অতএব R1 ইকুয়ালস 9 মাইনাস R2 প্লাস R3 ইকুয়ালস 9 মাইনাস, আমরা 2 নম্বর থেকে পাই R2 প্লাস R3 ইকুয়ালস 7 ইকুয়ালস 2। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের সাংখ্যমান R1 সমান 2। অতএব এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 2 সেমি। এরপর পরিমিতি থেকে যে তিনটি প্রশ্ন দেওয়া আছে তার প্রথমের প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য R সেমি। প্রশ্নানুসারে শঙ্কুটির আয়তন 1/3 পাই R স্কোয়ার ইন্টু H অর্থাৎ উচ্চতা। শঙ্কুটির উচ্চতা 12 সেমি প্রদত্ত, 12 ইকুয়ালস 100 পাই। যেহেতু উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, এগুলো আমরা পাশে নাও লিখতে পারি, বা 3 × 4 12, তাহলে উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাই 4R স্কোয়ার ইকুয়ালস
100 বা r স্কয়ার ইকুয়ালস 25 বা r ইকুয়ালস √25। প্লাস মাইনাস উল্লেখ করলাম না, যেহেতু এখানে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি, r গ্রেটার দেন 0 ইকুয়ালস 5। অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। পরের সমস্যাটি লক্ষ্য করো। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে করি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। প্রশ্নানুসারে যেহেতু এটি একটি নিরেট অর্ধগোলক, তার আয়তন হবে 2/3 পাই r³ ঘন একক এবং সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই r² বর্গ একক। 2/3 পাই r³ ঘন একক এবং 3 পাই r² বর্গ একক এর সাংখ্যমান সমান, অর্থাৎ 2/3 পাই r³ ইকুয়ালস 3 পাই r²। বা উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাই 2r³/3 ইকুয়ালস 3r²। বা উভয় পক্ষকে r² দিয়ে ভাগ করে পাই 2r/3 ইকুয়ালস 3। বা r ইকুয়ালস 3 × 3 9/2 ইকুয়ালস 4.5। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ 4.5 একক। শেষের প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে করি স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, উচ্চতা h মিটার। প্রশ্নানুসারে লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল ভূমির পরিধি ইন্টু উচ্চতা, অর্থাৎ 2 পাই r/h ইকুয়ালস 264। ধরে এটি 1 নম্বর সমীকরণ। এবং আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা পাই r² ইকুয়ালস 924। ধরে এটি 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ r এর মান নির্ণয় করে নেব। দ্বিতীয় সমীকরণে r² আছে, প্রথম সমীকরণে r আছে, তাই দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণ দিয়ে ভাগ করে ফেলি। পাই r²h/2 পাই r/h ইকুয়ালস 924/264। বা লবহরকে পাই দিয়ে ভাগ করি, h দিয়ে ভাগ করি, r দিয়ে ভাগ করি, তাহলে লবে একটি r থাকবে। r/2 ইকুয়ালস, এখানে লবহরকে প্রথমে 4 দিয়ে ভাগ করি, 4 × 2 8, 4 × 3 12, 4 × 1 4, 4 × 6 24, 4 × 6 24, 11 দিয়ে ভাগ করে পাই 11 × 2 22, 11 × 1 11, 11 × 6 66, 3 দিয়ে ভাগ করে পাই 7, 2, r/2 ইকুয়ালস 7/2। অতএব r ইকুয়ালস 7। অতএব স্তম্ভের ভূমির ব্যাসার্ধ 7 মিটার। এই বইতে উত্তর 7 সেমি আছে, কিন্তু 7 সেমি হবে না, যেহেতু ক্ষেত্রফল 264 বর্গ মিটার, আয়তন 924 ঘনমিটার, সুতরাং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 7 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।